আগে আমার জাতি, তারপরে আমার পার্টি। আজও হুমায়ুন কবির বলছে, হুমায়ুন কবিরের কাছে আগে মুসলিম, আগে মুসলিমের জাতিসত্তা, তারপরে কোনো পার্টি। যার জন্ম হয়তো বিজেপির গড় বেশি, আমার মুসলমানদের মধ্যে কাতারি না কাতারি প্রস্তুতি হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা যদি সত্য হয়, হুমায়ুন কবির সাহেবকে বাংলার মানুষ ক্ষমা করবে না। একটা ভিডিও সব এলোমেলো করে দিয়েছে। সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলা হুমায়ুন কবিরের একটা মন্তব্য তাকে রাতারাতি যেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের কাছে ভিলেন তৈরি করে দিয়েছে। হুমায়ুন কবিরের হাত ছেড়েছে জোটসঙ্গী মিম। একাই 182 আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবির। এবার কি হবে? ভোটে লড়ার জন্য তার ভরসার জায়গা সংখ্যালঘু ভোট। সেই সংখ্যালঘু ভোট যদি তার কপালে না জোটে, তাহলে কি হবে আগামী দিনে হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ? 182 আসনে যে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি, তার কথা না হয় বাদই রাখলাম, কিন্তু হুমায়ুন কবির মুর্শিদাবাদে যে দুটি কেন্দ্রে লড়ছেন, সেই নওদা আর বেলডাঙ্গায় কি হবে? আদৌ কি খাতা খুলতে পারবেন তিনি, নাকি ফের হারের ধাক্কা সহ্য করতে হবে হুমায়ুন কবিরকে, যেমনটা 2016 সালে হয়েছিল? হুমায়ুন কবির রাজনৈতিক সব ঘাটের জল খেয়েছেন। তিনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই তিন দলের টিকিটেই লড়েছেন। হুমায়ুন 1982 সাল থেকে রাজনীতি করছেন মুর্শিদাবাদ জেলাতে। দীর্ঘ 30 বছর ধরে কংগ্রেস করছেন। অধীর চৌধুরীর ছায়াসঙ্গী বলেও পরিচিত ছিলেন। 2011 সালে কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে প্রথম বিধায়ক নির্বাচিত হন। কিন্তু অধীরের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় 2012 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করে প্রতিমন্ত্রী হন হুমায়ুন। তবে 6 মাস মন্ত্রী থাকার পর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর কাছে পরাজিত হন। এরপরই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। প্রকাশ্যে তৃণমূল নেতৃত্বের সমালোচনা করায় দল বিরোধী কার্যকলাপের জন্য শোকজ করা হয় তাকে। এরপর অধীর চৌধুরীর হাত ধরে ফের কংগ্রেসে ফিরে আসেন হুমায়ুন। 2018 পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের একটি আসনে লড়াই করতে নামেন, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসে কংগ্রেসের হয়ে ভোট পর্বের সময় প্রার্থীপদ লড়াই থেকে সরে দাঁড়ান। এর 1 মাসের মাথায় কংগ্রেস ছেড়ে দিল্লিতে বিজেপিতে যোগদান করেন কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে। 2019 লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করতে নামেন, কিন্তু তিনি পরাজিত হন। অবশেষে এনআরসি এবং সিএ এর বিরোধিতা করে বিজেপি ছাড়েন হুমায়ুন। দ্বিতীয়বার তৃণমূলে যোগ দিয়ে ভরতপুর থেকে জিতে বিধায়ক হন হুমায়ুন কবির। এবার নতুন দল তৈরি করে ভোট ময়দানে অবতীর্ণ। বাংলার ভোট আবহে তিনি সর্বদা সংবাদ শিরোনামে। এবার ঠিক ভোটের মুখে তাকে নিয়ে করা একটি স্টিং ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়েছেন কবির সাহেব। যদিও হাল ছাড়তে নারাজ তিনি, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে দাবি করে তাসের ঘরের মতো ভেঙে যাওয়া ঘরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দলের পরাজয়ের কথা বাদই রাখলাম, যদি নওদা ও বেলডাঙ্গা এই দুই আসনের একটিতেও জিততে না পারেন, তাহলে তার রাজনৈতিক কেরিয়ার বড় ধাক্কা খাবে। নওদা ও বেলডাঙ্গা এই দুই আসনে তৃণমূলের ভোট ব্যাংক যথেষ্ট শক্ত। তৃণমূলের পরই রয়েছে কংগ্রেস, যদিও বিজেপি শক্তি বাড়িয়েছে এই কেন্দ্রে। নওদাতে গত বিধানসভা ভোটে তৃণমূলের ভোট শতাংশ 58.16। এরপরই রয়েছে বিজেপি 21.52%, কংগ্রেস 15.62%। তবে 24-এর লোকসভা নির্বাচনে অনেকটাই ভোট বাড়িয়েছে কংগ্রেস। তাদের ভোট বেড়ে 33.74%, তৃণমূল 43.54%। অন্যদিকে বেলডাঙ্গায় 2011 সালে কংগ্রেসের সাফিউজ্জামান শেখ এই আসনটি জিতেছিলেন। আরএসপির মোহাম্মদ রেফাতুল্লাহকে 13,883 ভোটে পরাজিত করেছিলেন। 2016 সালে তিনি তৃণমূল কংগ্রেসের গোলাম কিবরিয়া মিয়াকে 30,281 ভোটে পরাজিত করে আসনটি ধরে রেখেছিলেন। কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেসের হাসানুজ্জামান শেখকে প্রার্থী করলে সেই আসনটি বিপর্যয়ের সম্মুখীন হয়। বিজেপির সুমিত ঘোষকে 53,832 ভোটে পরাজিত করেন। সাফিউজ্জামান শেখ তৃতীয় স্থান অর্জন করেন। বাবরি মসজিদের শিলান্যাস করে খেলাটা জমিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু তাল কেটেছে ওই স্টিং ভিডিও। যদিও শনিবার বেলডাঙ্গার সভা থেকেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি যখন সাফাই দিতে ব্যস্ত, তখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আঁতাত নিয়ে ফের প্রশ্ন তুলেছেন। কি বলেছেন অভিষেক, শুনুন। বলুন তো বাবরি ঘটনাটা কবে হয়েছিল? 1992 সালে। এই হুমায়ুন কবির 2019-এ গিয়ে বিজেপির প্রার্থী হয়েছিল। 2019 সালে যখন আপনি বিজেপির প্রার্থী হলেন, আপনার মনে হলো না যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের সাথে গিয়ে হাত মেলালেন? আর এখন তাদের থেকে টাকা নিয়ে ময়দানে তাদের কথা মতো সার্কাস করছেন। মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। বলছে আমি শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে যোগাযোগে আছি, প্রধানমন্ত্রীর অফিসের সাথে যোগাযোগে আছি, আসামের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগে আছি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে তার নাকি যোগাযোগ আছে। আমি বলছি না, হুমায়ুন বাবু নিজে বলছে। আপনি ভাবুন। অন্যদিকে মিমের আগে নওশাদ সিদ্দিকীর দলের সঙ্গে জোট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির। এই নিয়ে অনেক আলোচনাও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তার বাস্তবের মুখ দেখেনি এই জোট। নওশাদ সিদ্দিকীও স্টিং ভিডিও নিয়ে মুখ খুলেছেন। আরামবাগে প্রার্থী হয়ে প্রচারে গিয়ে তার সাফ কথা, ওই ভিডিওর সত্যতা যদি প্রমাণিত হয় তবে বাংলার মানুষ কোনোভাবেই এই ধরনের বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করবে না। তার মতে সংখ্যালঘু ভোট নিয়ে যারা দরাদরি করে তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। শোনে একটা কথা বলো, তৃণমূলকে বলবেন ওসব শিখাতে হবে না মুসলমান সমাজের সাথে গাদ্দারি। সব থেকে বড় গাদ্দার মুসলমানদের সাথে করেছে তৃণমূল। ওয়াকাফ নিয়ে গাদ্দারি কে মুসলমানদের সাথে করেছে? ওবিসি নিয়ে গাদ্দারি কে করেছে? রাস্তাঘাটে দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে মুসলমানরা পশ্চিমবাংলায়। কার সরকারের আমলে? মমতা শিখাচ্ছে আমাদেরকে গাদ্দারি করার। কিসি আমাদেরকে এখন সার্টিফিকেট দিচ্ছে? যার জন্ম হচ্ছে বিজেপির গর্বে, সে আবার মুসলমানদের সাথে গাদ্দারি না গাদ্দারির প্রশ্ন কি হচ্ছে? হ্যাঁ, ভিডিওটা যদি সত্য হয় হুমায়ুন কবির সাহেবকে বাংলার মানুষ ক্ষমা করবে না। আমরা কোনো মতেই বিজেপি বাংলায় দাঁত ফুটাক, এই রবি ঠাকুরের মাটি, নজরুলের মাটি, রামমোহনের মাটিতে কোনোভাবে আমরা মানবো না। কিন্তু ভিডিও সত্যতা যাচাই করা দরকার এবং দ্রুততার সাথে যাচাই হোক। যদি কেউ ফেক ভিডিও চালায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ হোক, আর সত্য ভিডিও হলে বাংলার মানুষ ক্ষমা করবে না। স্টিং ভিডিও হুমায়ুন কবিরের অস্বস্তি যে বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার হুমায়ুন কবির কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারেন। যদিও নিন্দুকেরা বলছেন হুমায়ুন কবির আগে থেকেই আভাস হয়তো বুঝেছিলেন, তাই দুটি কেন্দ্রের প্রার্থী হয়েছেন নিজেকে সেফ রাখার জন্য।